আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সাউথ কোরিয়ার এমন একটি গল্প সম্পর্কে জানতে পারবো যেখানে একদল স্কুলের ছাত্ররা তাদের ভ্যাকেশন কাটাতে গিয়ে একটা মরণ খেলায় ফেঁসে যায়। সেই খেলাটি তারা খেললেও মরবে, না খেললেও মরবে। তাহলে এই ভয়ঙ্কর মরণ খেলা থেকে তারা কিভাবে বের হতে পারবে, আর কেনই বা এই খেলাটা তাদের সাথে খেলা হচ্ছে, এই সব কিছুর উত্তর পাবেন আমাদের আজকের গল্পে। এটা মূলত সাউথ কোরিয়ান একটা সিরিজ, যেটা কিনা 2023 সালের ডিসেম্বরে রিলিজ হয়েছে, আর তার IMDb রেট 7.2 আউট অফ 10। তাহলে বোঝাই যাচ্ছে স্টোরিটা কতটুকু ইন্টারেস্টিং হতে চলেছে। সো চলুন শুরু করা যাক। শুরুতেই দেখা যায় হাই স্কুলের কিছু স্টুডেন্ট বাসে করে কোথাও একটা পিকনিক করতে যাচ্ছে। এই মেয়েটি হলো এই সিরিজের লিড ক্যারেক্টার। ওর নাম হচ্ছে ইউনসো, আর ওর পাশেই বসা রয়েছে ওর বেস্ট ফ্রেন্ড জাঙ্গন। ইউনসো লুকিয়ে লুকিয়ে একটি ছেলেকে দেখছিল যার নাম জুনহি, অর্থাৎ ইউনসোর এই ছেলেটির উপর ক্রাশ রয়েছে। তখন আরেকটি মেয়েও এই ছেলেটির লুকিয়ে একটা ছবি তুলে ফেলে, আর এতে বোঝা যায় এই মেয়েটিরও এই ছেলের উপর ক্রাশ রয়েছে। তাদের রিসোর্টে পৌঁছতে সন্ধ্যা হয়ে যায়। প্রত্যেকেই নিজেদের মালপত্র বাস থেকে নামাচ্ছিল। এখানে তাদের স্কুলের প্রত্যেকটা ক্লাসেরই আসার কথা ছিল, কিন্তু শুধুমাত্র তাদের ক্লাসের বাসটাই এখানে এসে পৌঁছেছে। অন্য ক্লাসের বাসগুলো এখনো এসে পৌঁছায়নি। তাদের টিচার অন্য বাসগুলোর টিচারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও ব্যর্থ হয়, কেননা সেখানে নেটওয়ার্ক প্রবলেম ছিল। ইয়নসো এখানে এসে জাঙ্গুনকে বলে যে আমার কেন যেন মনে হচ্ছে এই জায়গায় আমি আগেও এসেছি। জাঙ্গুন তখন বলে যে তুমি হয়তো এরকম অন্য কোনো রিসোর্টে গিয়েছো, যার কারণে তোমার এরকম মনে হচ্ছে। তারা সবাই ভিতরে ঢুকলেই দেখতে পায় যে এন্ট্রান্সের মধ্যে অনেক সুন্দর একটা মূর্তি রাখা রয়েছে, আর সেই মূর্তির সামনে ওয়াইফাই কানেক্ট করার QR কোড দেওয়া রয়েছে। এখান থেকে সবাই তাদের ওয়াইফাই কানেক্ট করে নেই। এখানে সবাই ওয়াইফাই কানেক্ট করলেও ইউনসো কিন্তু ওয়াইফাই কানেক্ট করে না, বরং সে এখান থেকে একটা ম্যাগাজিন নিয়ে যায় পড়ার জন্য। তারপর দেখা যায় সবাই এখানে অনেক মজা করছে। ইউনসো আর জাঙ্গুন এক কর্নারেই বসেছিল, আর সেখান থেকে ইউনসো জুনহিকেই দেখছিল। তখন জাঙ্গুন ওকে বলে যে এভাবে ওর দিকে তাকিয়ে থেকো না, ও বুঝে যাবে। তখন এখানে তাদের স্কুলের টিচারটি আসে আর জুনহিকে ডেকে বলে তুমি হচ্ছ ক্লাস প্রেসিডেন্ট, তাই আমি তোমার কাছে ক্লাসের দায়িত্ব দিয়ে অন্যান্য ক্লাসের বাসগুলো কেন এখনো এসে পৌঁছায়নি সেই খবর আনতে যাচ্ছি। তাদের টিচার চলে যাওয়ার পর তারা সবাই লক্ষ্য করে যে এখানকার নেটওয়ার্ক এতক্ষণ কাজ করছিল না, আর এখন এখানকার যে ওয়াইফাইটা রয়েছে সেটাও কাজ করছে না। মানে তারা একদম পুরোপুরি নেটওয়ার্কের বাইরে। তখনই হঠাৎ করে এখানকার লাইট চলে যায়, আর অন্ধকারে সাদা কাপড় পরে কেউ একজন আসে, আর একে দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। কিন্তু লাইট আসার পর তারা দেখতে পায় এটা তাদেরই একটা স্টুডেন্ট, যে কিনা তাদের সাথে মজা করছিল। তারপর দেখা যায় জুয়ন নামের একটি ছেলে তিনটা ছেলেকে বলছে যে তুমি আমার টাকাটা কখন ফেরত দিবে, আমাকে আমার টিউশন ফিস দিতে হবে। এই তিনটা ছেলে হলো ক্লাসের মধ্যে বখাটে টাইপ এক ধরনের ছেলে থাকে না, যারা শুধু শুধু অন্যান্য ছেলেদেরকে বুলি করে। এই হচ্ছে সেই বুলির দল, আর এই ছেলেটা হচ্ছে এদের দলের লিডার। তখন সে জুয়নের সাথে থাকা আরেকটি ছেলে, যার নাম কিনা দাবং, তাকে গিয়ে বলে তুমি হয়তো টাকা ধার নিয়েছিলে, তোমারও কি টাকার তাড়া রয়েছে? তারপর সিন শিফট হয়ে আর দেখা যায় ইউনসো আর জাঙ্গন তাদের রুমে রয়েছিল। তখন জাঙ্গন ইউনসোর থেকে লুকিয়ে তার ব্যাগের মধ্যে একটা গিফট রেখে দেয়। তখনই তাদের ফোনে একটা গেম ইনস্টল হয়ে যায়। ইউনসো মনে করে যে এইটা হয়তো জাঙ্গন তাকে দিয়েছে। তখন সে বলে যে আমাকে তুমি কি পাঠিয়েছো? জাঙ্গন বলে যে আমি তো কিছু পাঠাইনি। তখন তারা দেখে যে এটা একটা গেম, যেখানে কিনা তাদেরকে তাদের ক্যারেক্টার বুঝিয়ে দেওয়া হচ্ছিল। এই গেমটার নাম হচ্ছে মাফিয়া গেম, আর এই গেমের মধ্যে ইউনসোর ক্যারেক্টার ছিল সিভিলিয়ান। সে জাঙ্গুনকে জিজ্ঞেস করে তোমার ক্যারেক্টার কি? সে বলে আমিও সিভিলিয়ান। আর খেলাটা আসলে শুরু হয় এখান থেকেই। এই গেমের মূলত 4টা ক্যারেক্টার রয়েছে: মাফিয়া, সিভিলিয়ান, ডক্টর আর পুলিশ অফিসার। সিভিলিয়ানদের কাজ হচ্ছে মাফিয়াকে অনুমান করে তাকে ভোট দেওয়া। যার বেশি ভোট হবে সে এই গেম থেকে এক্সিকিউট হয়ে যাবে। আর মাফিয়ার কাজ হচ্ছে সিভিলিয়ানদের মেরে ফেলা। ডাক্তারের এবিলিটি হচ্ছে সে যে কোনো একজনকে এক্সিকিউট হওয়ার পরেও বাঁচাতে পারবে। আর পুলিশ অফিসারের এবিলিটি হচ্ছে সে সবার প্রফেশন দেখতে পারবে, মানে কে সিভিলিয়ান, কে মাফিয়া, কে ডাক্তার, সে এই সবার ক্যারেক্টার সম্পর্কে জানতে পারবে, যা অন্যান্য ক্যারেক্টাররা পারবে না। আর এই গেমটা শুধুমাত্র তাদের দুজনের ফোনই না, বরং
ক্লাসের সমস্ত স্টুডেন্টদের ফোনে ইনস্টল হয়ে গিয়েছিল আর সবাইকে নানান ক্যারেক্টারে ডিভাইড করা হয়েছিল। অন্যদিকে দেখা যায় সেই দুষ্ট ছেলেগুলো ওই দুটো ছেলেকে বুলি করছে। তাদের ফোনেও নোটিফিকেশন আসে সেই গেমের রুলস ছিল রাত 12টার মধ্যে মাফিয়ার জন্য ভোট করতে হবে। তাদের মধ্যে একটা ছেলে ছিল যে কিনা অনেক দুষ্টমি করত আর সবাই দুষ্টমি করে ওকে মাফিয়া হিসেবে ভোট দিয়ে দেয়। ইউনসো যখন ভোট করছিল তখন সে খেয়াল করে আমরা তো এই গেমে সাইন আপই করিনি, তাহলে এই গেমটি কিভাবে আমাদের পরিচয় পেল। কিন্তু এই ব্যাপারটি নিয়ে তারা বেশি একটা ভাবে না আর সেই দুষ্ট ছেলেকেই তারা ভোট দিয়ে দেয়। তারপর তারা রিসেপশনে এলে দেখতে পায় এখানে জুনহিও এসেছে, কিন্তু এখানে তারা রিসেপশনে কাউকেই খুঁজে পায়নি। ইউনসো বলে যে এখানে কেউ না থাকলেও অফিসে হয়তো কেউ না কেউ অবশ্যই থাকবে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো অফিসেও গিয়ে তারা কাউকেই খুঁজে পায়নি। এমনকি সেখানকার কোনো ল্যান্ডফোনও কাজ করছিল না। মূলত পুরো রিসোর্টে তারা স্টুডেন্টরা ছাড়া আর কেউই ছিল না। এপিসোডের শুরুতেই জুনহির সাথে যে মেয়েটি ছবি তুলেছিল সেই মেয়েটির নাম সুমি, আর এই মেয়েটি ইউনসোকে মেসেজ দিয়ে সুইমিং পুলের কাছে আসতে বলে। সে যখন সেদিকে যাচ্ছিল তখন পথিমধ্যে জুনহির জুয়নের সাথে দেখা হয় এবং সে দেখে জুয়ন আহত হয়ে রয়েছে। জুয়ন তখন বলে যে দাবম সে দুষ্ট ছেলেদের কাছে বুলি হচ্ছে। জুনহি তখন এসে দাবমকে এখান থেকে বাঁচায়। তখন এই ছেলেগুলো জুনহির সাথেও ঝগড়া লেগে যায় আর সেখানে জাং হিউন হো নামে একটি ছেলে আসে আর এই ছেলেগুলোকে একদম ধমকে দেয়। এই ছেলেগুলো জাং ইয়ন হোকে অনেক ভয় পেত, কেননা সে অ্যাথলেট প্লেয়ার ছিল। জাংন আর ইউনসো যখন পুলের দিকে যাচ্ছিল তখন এই মেয়েটি জাংনকে আটকে দেয় আর বলে ওকে বার্থডে সারপ্রাইজ দেওয়া হবে আর সেজন্য ওর একাই যাওয়া উচিত। ইউনসো পুলের কাছে গেলে দেখতে পায় সুমি আর তার সাথে অন্যান্য বন্ধুরা তাকে বার্থডে উইশ করে। জাংন তখন বলে যে তুমি তো আগে কখনো ইউনসোর সাথে কথাও বলোনি আর এখন ওর বার্থডে সেলিব্রেট করছো। তারপর তারা মজার ছলে ওকে ধাক্কা মেরে ফেলে দেই। আসলে এই মেয়েগুলো একদমই ভালো না, এরাও বুলি করার টাইপ মেয়ে। আর এই মেয়েটা ইউনসোকে অনেক হিংসা করত, কেননা জুনহি সবসময় ইউনসোর সাথে কথা বলতো। পানির নিচ থেকে ইউনসো ওঠার অনেক চেষ্টা করে, কিন্তু পানির নিচে কেউ ইউনসোর একবার টেনে ধরে, যার কারণে ইউনসো তলিয়ে যেতে থাকে আর উপরে উঠতে পারে না। ইউনসোর এই অবস্থা দেখে জুনহি দৌড়ে আসে আর পানিতে ঝাঁপ দিয়ে ওকে বাঁচায় আর ওর হুঁশ ফেরা না পর্যন্ত ওর পাশেই বসে থাকে। তারপর এখানে এই দুষ্ট মেয়েগুলো আসে আর ইউনসোর সাথে করা দুষ্টুমির জন্য ক্ষমা চায়। এরকমটা শুধু সে জুনহিকে ইমপ্রেস করার জন্য করেছে, আসলে এটা সে মন থেকে করেনি। তারপর তারা সবাই নিজেদের রুমে যাচ্ছিল। সেই সময় একটা অ্যানাউন্সমেন্ট হয় আর সেখানে বলা হয় যে ভোটিং এর জন্য আর মাত্র 1 মিনিট সময় বাকি রয়েছে। 1 মিনিট সময় অতিবাহিত হওয়ার পর আবার অ্যানাউন্সমেন্ট হয় যে এই ছেলেটি যাকে কিনা সবচাইতে বেশি ভোট করা হয়েছে সে এই গেম থেকে এক্সিকিউট হয়ে যাবে। তারা ব্যাপারটাকে এক মজার ছলেই নিয়েছিল, কিন্তু তারা তো আর জানতো না এর মূল্য তাকে তার জীবন দিয়ে দিতে হবে। ছেলেটা এমন একটা আওয়াজ শুনতে থাকে যা শুধুমাত্র সেই শুনতে পাচ্ছিল আর সেই আওয়াজটা একদমই সহ্য করার মতো না। সে এই আওয়াজটার জন্য ব্যথায় কুকরাচ্ছিল, চেঁচাচ্ছিল, কিন্তু সবাই এটাকে তার ফান ভেবে হাসছিল। কিন্তু যখন তার চোখ একদম সাদা হয়ে যায় তখন তারা বুঝতে পারে যে ব্যাপারটা সিরিয়াস। সে সবার সামনে ফ্লোরের মধ্যে নিচের মাথা ফাটিয়ে সেখানেই মারা যায়। আর এই দৃশ্য দেখে সবার অবস্থা তো একদমই অবর্ণনীয় ছিল। সবাই এতটাই ভয় পেয়ে গিয়েছিল যতটা ভয় তারা আগে কখনো পায়নি। ভেবেই দেখো, তোমাদের চোখের সামনে যদি একজন মানুষ ঠিক এইভাবে মারা যায় তোমাদের কেমন লাগবে। ওকে সবাই অনেক থামানোর চেষ্টা করলেও তারা কিছুতেই ওকে বাঁচাতে পারে না। অবশেষে সে করিডোরের কাচের দেয়াল ভেঙে নিচে পড়ে মারা যায়। তারপর সাথে সাথে অ্যানাউন্সমেন্ট হয় আর সেখানে বলা হয় যে এই মাত্র যাকে মারা হয়েছে সে একজন সিভিলিয়ান, মানে সে কোনো মাফিয়া নয়, আর তারা ওকে মাফিয়া ভেবে ভোট করেছিল। তারপরে একটা স্লিপিং মিউজিক বাজতে থাকে আর তারা সবাই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে একই মিউজিক বেজে ওঠে আর তারা সবাই ঘুম থেকে জেগে ওঠে আর আগের রাতের ঘটনা মনে করে তারা সবাই অনেক কষ্ট পায়। তখনই তাদের ফোনে একটা নোটিফিকেশন আসে, সেখানে বলা হয় জুয়ন নামের একটা ছেলে যে কিনা মাফিয়া ছিল তাকে গেম থেকে এক্সিকিউট করে দেওয়া হয়েছে। তারা সবাই ওয়াশরুমে গিয়ে জুয়নের ডেড বডি দেখতে
দেখতে পাই। মানে আগের দিন রাতে জুয়ন মারা গেছে এবং সে একজন মাফিয়া ছিল। এখন সে কেন মারা গেছে, কিভাবে মারা গেছে সেটি আমরা পরে জানতে পারবো। তারা সবাই ব্রডকাস্ট রুমে যায় যেখান থেকে স্পিকারে কথা বলা হচ্ছিল, কিন্তু তারা সেখানে কাউকেই দেখতে পায় না। ইউনসো গিয়ে তার রক্ত চেক করে দেখতে পায় রক্তটা এখনো ভেজা রয়েছে। তার মানে এই ছেলেটি যে মারা গিয়েছে সেটা বেশি সময় হয়নি। তারপর তারা সবাই এই বিল্ডিং থেকে বেরিয়ে যায়। বিল্ডিং সীমানার কাছাকাছি এলেই মাইকে আবার অ্যানাউন্সমেন্ট হয় যে কেউ এই গেমের এরিয়া থেকে বের হতে পারবে না। যদি কেউ বের হয় তাহলে তাকে এক্সিকিউট করে দেওয়া হবে। মানে তাদের উপর কেউ সার্বক্ষণিকভাবে নজর রাখছে আর তাদেরকে এই গেম থেকে আর এই বিল্ডিং থেকে কিছুতেই বের হতে দেবে না। আর সেই এরিয়াতে একটা সাদা রঙের দাগ ছিল যেটা ছিল এই বিল্ডিং এবং এই গেমের সীমানা। জুনহি তখন বুঝতে পারে যে এখানে কোনো একটা ঘাপলা রয়েছে, সেই জন্য সে সবাইকে বলে যে এখানেই থাকো, কেউ এই লাইনটা ক্রস করো না। কিন্তু এই ছেলেটা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে তাদের কোনো কথা শুনে না এবং দৌড়ে লাইনের বাইরে চলে যায়। আর তার পিছন পিছন এই ছেলেটাও বেরিয়ে আসে। তখন তাদের দুইজনকে গেম থেকে এক্সিকিউট করে দেওয়া হয় আর দুজনে একে অপরকে মেরে ফেলে। এর দ্বারা এখানে সবাই বুঝতে পারে যে তারা এই গেমে খুবই বাজেভাবে ফেসে গিয়েছে। তারা চাইলেও এই গেমটা থেকে বের হতে পারবে না, বরং তাদের বাধ্য হয়ে বেঁচে থাকার জন্য এই গেমটা খেলতেই হবে। তারপর সবাই যখন নিজেদের মধ্যে ডিসকাস করছিল তখন এই বখাটে ছেলের লিডারটা এই বিল্ডিং এর চাবির গোছা পেয়ে যায় আর সে কাউকে কিছু না বলে এই চাবিটা নিজের কাছেই রেখে দেয়। ইউনসো তারপর ছাদে যায় তার ফোনের নেটওয়ার্ক সেখানে পাওয়া যায় কিনা সেটি চেক করতে আর এই গেমের এরিয়ার কতটুক পর্যন্ত সেটা ফলো করতে। জুনহি তখন বলে যে এই এরিয়ার পাশেই একটি গ্রাম রয়েছে, আমরা যদি কোনোভাবে সেই গ্রাম পর্যন্ত পৌঁছাতে পারি আর কারোর সাহায্য নিতে পারি তাহলে হয়তো আমরা এখান থেকে বের হতে পারবো। জুনহি আর ইউনসো সেই লাইনগুলো ফলো করে দেখেছে যে একটা লাইন জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ের কাছে চলে গিয়েছে আর এখন তারা সেই লাইন দিয়েই সেই গ্রামটাকে খুঁজতে যাবে। জুনহি সিদ্ধান্ত নেয় যে সে এই লাইনটাকে ফলো করে সেই গ্রামটাকে খুঁজতে যাবে। তার সাথে কে কে আসতে চাই। ইউনসো যেতে চাই কিন্তু জুনহি তাকে নেই না, বলে তুমি অসুস্থ, তুমি এখানেই থাকো, সবাই চলে গেলে এই দিকটা সামলাবে কে। সুমিও তার সাথে যেতে চায়, কেননা সুমির তো তার উপর ক্রাশ রয়েছে। তাকে ইমপ্রেস করার জন্য সুমি তার সাথে যেতে চাই আর সুমি তার বন্ধুদেরকেও তার সাথে আসতে বলে, কিন্তু তারা কেউই আসে না, কেননা এই কাজটা অনেক বিপজ্জনক ছিল। তখন সে তার আরেকটা বান্ধবী নাহিকে জিজ্ঞেস করে তুমি কি আমাদের সাথে আসবে। ঠিক সেই সময় এই ছেলেটা যে কিনা অ্যাথলেট প্লেয়ার আর তার উপর নাহিরও ক্রাশ রয়েছে, এই ছেলেটা বলে যে আমি যাব, যারা যারা যেতে চাও আমাদের সাথে আসতে পারো। এবার নাহির ক্রাশ যাচ্ছে দেখে নাহিও যেতে চাই। তারপর তারা 6 জন সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। ইউনসো তাদেরকে বিদায় দিয়ে ফিরে আসছিল, ঠিক তখনই ইউনসো তাকে কেউ একজন ফিসফিসিয়ে ডাকছে এরকম একটা আওয়াজ শুনতে পাই। সে ঘাবড়ে পেছনের দিকে তাকালে কাউকেই দেখতে পাই না। ইউনসো জুয়ংকে জিজ্ঞেস করে এই মুহূর্তে কেউ আমাকে ডেকেছে, তুমি কি শুনতে পেয়েছো? ইউনসো বলে যে না, আমি শুনতে পাইনি, তুমি হয়তো ভুল শুনেছো। তারপর তারা এখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় বখাটে ছেলেগুলো সেই চাবি দিয়ে সেখানকার যে ক্যান্টিন ছিল সেটা ওপেন করে। অন্যদিকে দেখা যায় ইউনসো জাঙ্গুনকে বলছে যে ক্যাফেটেরিয়াতে তো ফ্রিজারও থাকবে, চলো সেই ফ্রিজারের মধ্যে যে দুজন মারা গিয়েছে তাদের বডিটা আমরা রাখি। আমরা তাদের বাঁচাতে পারিনি ঠিক আছে, কিন্তু অন্তত তাদের বডিটাকে এভাবে পচতে তো আর দেওয়া যাবে না। পরবর্তী সিনে দেখা যায় ইউনসো আর জাঙ্গন যে ছেলেটা মাফিয়া ছিল তার বডির ছবি তুলছে। সে ছবি তুলতে তুলতে সেই ছেলেটার ফোন পাই এবং আরেকটা বাথরুমের মধ্যে অক্সিজেন সিলিন্ডার দেখতে পাই। সে বলে যে এটা দিয়েই হয়তো এই ছেলেটিকে হত্যা করা হয়েছে। অন্যদিকে দেখা যায় তারা সবাই পাহাড়ের চূড়ায় উঠছে। পাহাড় বেয়ে ওঠার সময় নাহি সেখান থেকে পড়ে যায় এবং তার পায়ের গোড়ালিতে ব্যথা পায়। আর এদিকে তারা সেই দুটি বডিকে এনে ফ্রিজারের মধ্যে রেখে দেয়। তখন দাপম তাকে বলে আমার ফোনের চার্জ গতকাল থেকে যতটুক ছিল ঠিক ততটুকুই রয়েছে, তার থেকে 1%ও কমেনি, মনে হচ্ছে ব্যাটারিটা যেন আর কাজই করছে না, তোমাদের ফোনেও কি ঠিক একই অবস্থা? তখন তারা বলে যে হ্যাঁ, আমাদেরও একই অবস্থাই চলছে। তারপর সেখান থেকে ইউনসো এই বিল্ডিং এর বেসমেন্টে চলে আসে। সেই বেসমেন্টটা খুবই নোংরা আর পরিত্যক্ত ছিল। সেখানে তার পিছনে একটা আত্মাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, কিন্তু ইউনসো এটা দেখতে পারে না। তারপর সে সেখানে একটা রুমে চলে আসে
যেখানে অনেকগুলো কম্পিউটার রাখা ছিল। ইয়নসো সেই রুমের টেলিফোনটা চেক করে চলে আসার পরপরই সেখানে রাখা কম্পিউটারের প্রত্যেকটা স্ক্রিন অন হয়ে যায় আর সেখানে সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখানো হয়। মানে সমস্ত সিসি ক্যামেরার মনিটরিং এখান থেকেই করা হচ্ছিল। ইয়নসো তারপর রুমে জাঙ্গনের কাছে চলে আসে। জাঙ্গন এখানে কম্পিউটারে কিছু একটা করছিল। একটা বিষয় লক্ষণীয়, সে এখানে আসার পর থেকে এই পর্যন্ত শুধুমাত্র ল্যাপটপই চালিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল সে যেন কিছু একটা প্রোগ্রামিং করছে। আর এই পয়েন্টটাও তোমাদের মনে রাখতে হবে। ইয়নসো এখানে জাঙ্গনকে বলে যে আমার সবসময় কেন যেন ভয় ভয় হয়, কেন যেন মনে হয় আমাকে সবসময় কেউ একজন ফলো করছে আর ফিস করে আমার নাম ধরে ডাকছে। হয়তো এখানে কোনো আত্মা রয়েছে। জাঙ্গন বলে এটা তোমার মনের ভুল হবে, এরকম আত্মা টাত্মা বলে কিছু হয় না। আর অন্যদিকে দেখা যায় তারা সবে হাঁটতে হাঁটতে যেখানে রাস্তা ব্লক সেই জায়গাটাই চলে আসে আর নাহিকে তার ক্রাশ কাঁধে করে নিয়ে চলছে। তখন তারা দূরে একটা মানুষকে দেখতে পায়। সে ক্যামেরা দিয়ে জুম করে দেখে আর বলে যে সেখানে দুজন মানুষ রয়েছে। তারা সবাই মিলে তাদেরকে দেখছিল। সেই সময় সুমি এই ছেলেটিকে ইঙ্গিত করে দূরে দেখিয়ে বলে যে আমার মনে হয় সেই জায়গাটায় কোনো লাইন নেই, চলো আমরা সেই দিকটা ভালোভাবে ফলো করি। আর এদিকে এরা সবাই সেই মানুষদেরকে ডাকছিল তাদের অ্যাটেনশন পাওয়ার জন্য বা সাহায্য পাওয়ার জন্য। তারা ভালোভাবে খেয়াল করলে দেখতে পায় এই দুইজন মানুষ তারা নিজেদের জায়গা থেকে নড়ছেও না, এমনকি হাতটাও লড়াচ্ছে না। সেখানে যে দুইটা পাখি ছিল সেই পাখিগুলোও লড়ছে না। তারা বুঝে যায় এটা তাদের জন্য একটা ট্র্যাপ ছিল। সেই ফাঁকে সুমি সেই ছেলেটিকে নিয়ে সেই লাইনটা ফলো করার জন্য চলে যায়। ছেলেটা সেই লাইনটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করছিল, ঠিক তখনই তার পা পিছলে যায়। সে কোনো রকমে সুমির হাত ধরে ফেলে, কিন্তু অনেক চেষ্টাতেও সে বাঁচতে পারে না। সে এই লাইনটা পেরিয়ে চলেই যায়। আর তার ঠিক পেছনেই এই মেয়েটি ছিল। সবাই এখানে দৌড়ে চলে আসে আর এই ছেলেটির মাথায় তখন অসম্ভব রকমের যন্ত্রণা হতে থাকে। সে তাদের কোনো কথাই শুনতে পারে না। এই ছেলেটি ওর অনেক বেস্ট ফ্রেন্ড। সে তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু তাকে কোনো রকমে আটকে দেওয়া হয়। আর তাদের চোখের সামনে তাদের আরো একটি বন্ধুর প্রাণ চলে যায়। তার মৃত্যুর পর অ্যানাউন্স হয় যে সে একজন সিভিলিয়ান ছিল। এই সিরিজটা সম্পূর্ণ এক ভিডিওতে আনতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। এই জন্য ভিডিওটাকে একটু শর্ট রাখার জন্য আমরা একটু একটু করে কয়েকটা পর্বে পুরোটা সিরিজ এক্সপ্লেন করব। তাই এই সিরিজের পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন। আল্লাহ হাফেজ।